মোহনপুর গ্রামের এই স্কুলে গণতন্ত্র দিবসের প্রস্তুতি চলছিল। সব ছাত্ররাই ক্লাসে ছিল। বাচ্চারা মন দিয়ে শোনো, এই গণতন্ত্র দিবস উপলক্ষে আমাদের স্কুল একটা বড় ফ্যাশন শো এর আয়োজন করেছে। এই ফ্যাশন শোটা আমাদের স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা সবাই নিজেদের দেশভক্তি দেখাবার সুযোগ পাব। তাই সব বাচ্চারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দাও আর নিজেদের জন্য সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা শুরু করে দাও। মনে রাখবে, তোমাদের পরিশ্রম করতে হবে আর ফ্যাশন শো এর জন্য নতুন ড্রেস বানাতে হবে। ওই ক্লাসেই জমিদারের মেয়ে সীমা খুবই অহংকারী ছিল। ওর নিজের বাবার টাকার খুব অহংকার ছিল। তাই টিচার চলে যেতেই সীমা অহংকারে বলল, এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আমিই জিতব, কারণ এর জন্য আমি শহর থেকে ভালো ড্রেস আনাবো। আজকে কি বাবাকে বলছি, যদি অন্য কেউ এই প্রতিযোগিতা জিতে নেয়? বললেই হলো, এই ক্লাসে সবথেকে ধনী আমি, সেই জন্য সবথেকে দামি ড্রেস আমিই পরতে পারবো, আর দামি ড্রেস আমি পরলে প্রতিযোগিতা আমিই জিতব। এরপর সীমা বাড়িতে গেল আর তার বাবাকে এই ব্যাপারে বলল, বাবা, তুমি জানো গণতন্ত্র দিবসে আমাদের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে, তাই তুমি আমাকে শহর থেকে দামি ড্রেস আনিয়ে দাও, যাতে এই কম্পিটিশন আমি জিতি। আজকেই শহরে যাব। ঠিক আছে মা, যেমনটা তুই বলবি। আমি ড্রাইভারকে এক্ষুনি বলে দিচ্ছি গাড়িটা বার করতে। আমরা আজকেই শহরে যাব। এরপর সীমা তার মা বাবার সাথে দামি ড্রেস কেনার জন্য শহরে চলে যায়। আর অন্যদিকে তারই ক্লাসে পড়া একটি গরিব মেয়ে গীতা, সেও এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য প্রস্তুত হচ্ছিল। মা, আমি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই, কিন্তু আমাদের কাছে যে দামি ড্রেস কেনার টাকা নেই। সীমা বলছিল যে সে খুব দামি ড্রেস কিনবে। তাহলে আমি কি এই কম্পিটিশন জিততে পারবো? মা, জিততে হলে তোমাকে এমন একটা ড্রেস পরতে হবে যেটার মধ্য দিয়ে তোমার দেশের প্রতি ভক্তি আর ভালোবাসা ফুটে ওঠে। এক্ষেত্রে সবথেকে ভালো হবে যাতে তোর পোশাকটা পতাকার রঙের হয়। এমন পোশাক যেটা দেখলে সবার মনের মধ্যে দেশের প্রতি ভক্তি আর পতাকার প্রতি ভক্তি জেগে ওঠে। কিছুক্ষণ চিন্তা করার পর গায়ত্রী দেবী বললেন, গীতা মা, আমি বুঝে গেছি তুই ওই দিন কি পরবি। আমি তোর জন্য খুব সুন্দর একটা পতাকার রঙের লেহেঙ্গা চোলি বানিয়ে দেব। কিন্তু মা, কি করে? এই দেখ, আমার কাছে পতাকা রঙের কিছু কাপড় আছে, ওই দিয়েই আমি বানিয়ে দেব। এই দেখ, এটা আমার শাড়ি, এটা হলো সবুজ রং। এটা তোমার বাবার পাগড়ি, এটা হলো সাদা রং। আর এটা হলো কমলা কালারের আমার একটা ওড়না। কিরে, হলো তো পতাকার 3টে রং? দাঁড়া, আমি পাশের বাড়ি থেকে সেলাই মেশিন নিয়ে আসছি, আর রাতের মধ্যে তুই দেখতে পাবি তোর পতাকা রঙের লেহেঙ্গা চলি রেডি। এরপর গায়ত্রী দেবী খুব কষ্ট করে কাপড়গুলোকে জুড়ে মেয়ের জন্য লেহেঙ্গা চলি বানিয়েই ফেলল। এরপর আসে প্রতিযোগিতার দিন। সীমা একটা চকচকে ওয়েস্টার্ন পোশাক পরেছিল, আর অন্যান্য বাচ্চারাও নানা ধরনের পোশাক পরেছিল। তখনই হঠাৎ গীতা প্রবেশ করল। ভারতের পতাকার প্রতীক ওই পোশাকটা দেখতে খুবই সুন্দর লাগছিল। মাঠের সবাই ওকেই দেখছিল, কারণ ওর পোশাকটা সবার থেকে আলাদা ছিল। এখন প্রিন্সিপাল ম্যাডাম বিজয়ীর নাম ঘোষণা করবেন। বাচ্চারা, তোমাদের সবাইকে গণতন্ত্র দিবসের শুভেচ্ছা। তোমরা সমস্ত বাচ্চারা অনেক পরিশ্রম করে এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনকে সফল করেছ। তার জন্য তোমাদেরকে আমি প্রশংসা করি। কিন্তু আমাদেরকে তো একজন ফার্স্টকে বেছে নিতেই হবে, তাই সেই পুরস্কারটা আজকে পেল গীতা। গীতার পোশাকটা সত্যি দেশের প্রতি প্রেম আর আদর্শকেই দেখাচ্ছে। আর আজ এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে এটা জরুরিও ছিল যে গণতন্ত্র দিবসের দিন আমরা এমন কিছু পোশাক পরি যেটাতে দেশের প্রতি ভালোবাসাই প্রমাণিত হয়। গীতা, স্টেজে এসো, প্রিন্সিপাল ম্যামের হাতে পুরস্কার নাও। ম্যাম, আমি তো এত দামি ড্রেস পরেছি, তাহলে আমি কেন প্রথম পুরস্কার পেলাম না? কারণ সীমা, গীতা তার পোশাক দ্বারা আমাদেরকে এটাই বুঝিয়েছে যে আমাদের দেশপ্রেমের ভাবনা দামি পোশাকে নয়, আমাদের মনের ভেতরে থাকে। সেই জন্য আজ ওই প্রকৃত জয়ী। হ্যাঁ ম্যাম, আমিও বুঝতে পেরেছি। সেজন্য এই দেখুন, আমি আমার নিজের ড্রেসে একটা পতাকা লাগিয়ে নিয়েছি। এবার আমিও গীতার মতোই করব। খুব ভালো কথা বাবা, ভেরি গুড। আজকের 2য় পুরস্কার সীমার জন্য আর 3য় পুরস্কার মানসীর জন্য। সীমা খুব খুশি হয় আর সে গীতারও খুব প্রশংসা করে।
গীতা চোখে খুশির জল নিয়ে গর্বে দাঁড়িয়েছিল। সবাই ওর সরল দেশভক্তির প্রশংসা করছিল। এটা শুধু গীতার জয় ছিল না, ছিল ওইসব বাচ্চাদেরও জয় যারা অনেক বাধা সত্ত্বেও এগিয়ে চলার স্বপ্ন দেখে। এরপর গীতার সীমা নিজের বাড়িতে যায়। গীতার মা বাবা খুব খুশি ছিলেন, কারণ আজকে তার মেয়ে প্রথম পুরস্কার পেয়েছে। অন্যদিকে সীমাও বাড়িতে গিয়ে তার বাবা মাকে সব কথাই বলে, আর নিজের মেয়ের এই পরিবর্তন দেখে ওর মা বাবাও খুব খুশি হন। পারুল ছিল 10 বছরের একটি মিষ্টি মেয়ে, কিন্তু তার মাথায় চুল না থাকায় সে ন্যাড়া ছিল। তাই আশেপাশের সবাই আর স্কুলের বাচ্চারা ওকে ন্যাড়া আর টেকো মাথা বলে ডাকত। কখনো কখনো এইসব শুনে পারুল খুব কষ্ট পেত। এই দেখ পূজা, কাল মা মার্কেট থেকে আমার জন্য নিউ হেয়ার পিন নিয়ে এসেছে। আরে শীতল, এই পিনগুলো খুব সুন্দর, আমায় এনে দিবি? আচ্ছা, একটু দেখতে দেখে। হ্যাঁ হ্যাঁ, নে, একটু সামলে। এই দেখলে তো, মাটিতে ফেলে দিলি। এই নাড়া, এদিকে আয়। হ্যাঁ, আসছি। এই হেয়ার পিনটা মেঝে থেকে তোল। থ্যাংক ইউ। তোর যদি লাগে তো একটা নিউ সেট এনে দেব। না, আমার চাই না। আরে তুইও না পাগল রে শীতল, ও তো ন্যাড়া, ও এই হেয়ার পিন দিয়ে কি করবে শুনি? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, এ তো ন্যাড়া টাকলি। তখনই ক্লাসে ক্লাস টিচার এলে সব বাচ্চারা দাঁড়িয়ে পড়ল। গুড মর্নিং বাচ্চারা, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। আমাদের স্কুলে একটা বড় ফ্যাশন শো হতে চলেছে, তাই প্রত্যেকেই তার জন্য প্রস্তুত হয়ে যাও। ওয়াও, ফ্যাশন শো! তাহলে তো আমাকে সব থেকে সুন্দর লাগবে। কি রে শীতল, তুই দেখছি খুব অহংকারী। কেন, আমরাও তো সুন্দর লাগতে পারি নাকি? তুই সবসময় নিজের ব্যাপারে ভাবিস, এটা একদম ভালো না। আরে না না, আমি এটা বলতে চাইনি। তোদেরও তো সুন্দর লাগবে, কিন্তু আমি তো রিচ ফ্যামিলি থেকে বিলং করি, তাই মম ড্যাড আমাকে দামি ড্রেস আর মেকআপ কিনেই দেবে। আর তোর মা বাবা তো জব করে, তাই না? তাই বলছিলাম আর কি, আমার চুল কত লম্বা আর সুন্দর দেখ, তাই আমি পার্লার থেকে যে কোনো রকমের হেয়ার স্টাইল করতে পারবো। আর তোমাদের চুল তো ছোট ছোট, অনেকটা ওই নেড়া পারুলের মতোই। শীতলের কথা শুনে পূজা খুব রেগে গেলেও তখন ওকে কিছুই বলল না। আর অন্যদিকে পারুল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। জানি না বাপু, কেমন একটা স্কুলে মেয়েটার অ্যাডমিশন করিয়েছ। সবাই ওকে নিয়ে মজা করে, মেয়েটার কতদিন সইবে? অনেক কষ্ট করে এই স্কুলটার খোঁজ পেয়েছি, আর এটা আমাদের সাধ্যের মধ্যেও। আর বাচ্চাদের তো স্বভাবই একে অন্যকে নিয়ে মজা করা। মা পারুল, আমাদের কখনোই কারুর কথায় কিছু মনে করা উচিত নয়, কারণ এইভাবেই আমরা যদি সবার কথায় মন খারাপ করতে থাকি, তবে যে আমাদের বেঁচে থাকাই দায় হয়ে উঠবে রে মা। পরের দিন পারুল যখন স্কুলে যাচ্ছিল, তখন সে প্রতিদিনের রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। আর সে যেতে যেতে মনে মনে এটা ভাবছিল যে, জানি না কেন স্কুলে যেতে মন চাইছে না, আমার সাথে কেন এমনটা হয়, আমার মাথায় কেন চুল নেই, মাথায় চুল থাকলে আমায় কত সুন্দর লাগতো, আর কেউ আমায় নিয়ে মজা করতো না। তখন পারুলের কানে কারোর চিৎকার ভেসে এলো, কেউ বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি, কেউ আমায় বাঁচাও। আরে তুমি কি? দাঁড়াও, আমি তোমাকে বাইরে আনছি। ওনাকে বাঁচাতে গেলে তো একটা দড়ি লাগবে, এখন কি যে করি? ওই তো ওখানে একটা দড়ি আছে। কোনো মতে পারুল ওই দড়ির সাহায্যে ওই মহিলাটিকে গর্ত থেকে বাইরে আনলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাহাদুর মেয়ে, তুমি আমাকে গর্ত থেকে বের করে আমার প্রাণ বাঁচিয়েছো। কোনো ব্যাপার না, তুমি যে বিপদে পড়েছিলে, আর আমার মা বলে যারা বিপদে পড়ে তাদেরকে সাহায্য করতে হয়, কিন্তু তুমি এই গর্তে পড়লে কি করে? আমার নাম সোফিয়া, আমি একজন জাদুকর্ণী। কাল রাতে আমি যখন বাড়ি ফিরছিলাম, তখন এই গর্তটা আমার চোখে পড়েনি, তাই আমি এটাই পড়ে গিয়েছিলাম। তুমি জাদুকর্ণী হলে এই গর্ত থেকে বাইরে বেরোতে পারলে না কেন? কারণ আমার জাদু শুধু অন্যের উপরেই কাজ করে, নিজের উপরে কাজ করে না। তুমি আমায় সাহায্য করলে, এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি? যদি তুমি কিছু চাও তবে আমি তা জাদু দিয়ে এনে দিতে পারি। তাই তুমি জাদু দিয়ে সবকিছু এনে দিতে পারো? হ্যাঁ অবশ্যই, যদি তা আমার ক্ষমতায় থাকে তাহলে নিশ্চয়ই দেব। তুমি কি আমার মাথায়
চুল এনে দিতে পারবে? সবাই যে আমাকে ন্যাড়া ন্যাড়া বলে জ্বালাতন করে। ব্যাস এইটুকুই। এই নাও। জাদুকর্ণী জাদু ছড়ি ঘোরায়, পারুলের মাথায় চুল এসে যায়। আর দেখতে দেখতেই পারুলের মাথায় লম্বা সুন্দর চুল গজিয়ে উঠল। এখন সে আর ন্যাড়া ছিল না। পারুল, তোমার মাথায় যে আসল চুল আছে তা তুমি কাউকে বলবে না। যখন সময় আসবে তখন সবাই জানতে পারবে। এখন তুমি সবাইকে বলবে যে তুমি মাথায় উইগ পরেছো। এখন তুমি স্কুলে যাও, আর আমাকে যদি তোমার প্রয়োজন পড়ে তবে আমার নাম ধরে 3 বার ডেকো। কেমন? থ্যাংক ইউ জাদুকর্ণী আন্টি, তুমি খুব ভালো। পারুলের মাথায় চুল গজিয়ে উঠলে সে খুব খুশি হয়। তারপর পারুল স্কুলে গিয়ে সবাইকে বলল যে সে মাথায় উইগ পরেছে। এই শুনে সব বাচ্চারা হাসতে লাগলো। উইগ লাগিয়ে কি হবে? তুই যে এখনো ন্যাড়াই, তাই না? পারুল শীতলের কথায় কিছু মনে করলো না। সে বাড়িতে ফিরে তার মা বাবাকে সমস্ত সত্যি ঘটনা জানালো। কিছুদিন পর স্কুলে ফ্যাশন শো ছিল, আর সে খুব সুন্দরভাবে সেজে স্কুলের ফ্যাশন শোতে গেল। শীতলও দামি মেকআপ আর হেয়ারস্টাইল করেছিল। পূজার মনে শীতলের প্রতি ঘৃণা ছিল, আর তাই সে নিজের প্রতি হওয়া অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল। শীতল, তুই নিজের চুলকে নিয়ে খুব অহংকার করিস না? দেখ, আজকে তোর মাথায় এমন আঠা লাগাবো যে তোর চুল পুরো খারাপ হয়ে যাবে। শীতল, তোর চুলটা তো খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু তোর হেয়ার পিনসটা তো খুলে যাবে মনে হয়। ঠিক করে দেই? এ কি বলছিস? একটু ঠিক করে দে তো। পূজা ইচ্ছে করেই আঠার শিশি থেকে সবটা আঠা শীতলের মাথায় ঢেলে দিল। ওহ, সরি শীতল, আমার হাতে তো আঠার শিশি ছিল, সব তোর মাথায় পড়ে গেল। আমি ইচ্ছে করে করিনি রে। পুজো, কিছুক্ষণের মধ্যেই ফ্যাশন শো শুরু হবে, আর তুই আমার চুলটা পুরো নষ্ট করে দিয়েছিস। আমার চুলটা আঠায় আটকে গেছে, কত খারাপ লাগছে আমায় দেখতে। এরপর শীতল বসে বসে কাঁদতে লাগলো, আর সব বাচ্চারা ফ্যাশন শোর জন্য হলে পৌঁছে গেল। শীতল ক্লাসে একাই বসেছিল। তখন পারুল ওর কাছে এলো, আর সে সবটাই জানতে পারলো। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি জাদুকর্ণী আন্টিকে ডাকছি, উনি তোমার চুল ঠিক করে দেবেন। এই বলে পারুল ওই জাদুকর্ণীকে ডাকতে লাগলো, আর সে সেখানে চলে এলো। পারুল, শীতল তো তোমায় নিয়ে সবসময় মজা করেছে, তুমি তাও ওর সাহায্য করতে চাইছো, কিন্তু এখানে একটা শর্ত আছে। যদি আমি শীতলের চুল ঠিক করে দিই তবে তোমাকে কিন্তু ন্যাড়া হতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমায় ন্যাড়া করে দাও আর আমার বন্ধুর চুল ঠিক করে দাও। শীতল পারুলের সব কথাই শুনছিল। এর মানে পারুলের চুল আসল? ও উইগ পরেনি? আমি পারুলকে কত ঘৃণা করেছি, ওকে নিয়ে মজা করেছি, আর আজও আমার জন্যে আবার ন্যাড়া হতে রাজি। সত্যিও কত ভালো মেয়ে, আর আমি কত খারাপ। জাদুকর্ণী আন্টি, তুমি এমনটা করো না, ওকে আবার ন্যাড়া করে দিও না। আমি ফ্যাশন শোতে অংশ নেব না, আমার চুল এরকমই থাক। চিন্তা নেই শীতল, আমি তো পারুলের পরীক্ষা নিচ্ছিলাম। আমি এমন কিছুই করব না। আমি তো তোমায় শিক্ষা দিতে চাইছিলাম যে কাউকে কখনোই হিংসা করতে নেই। হিংসা করা খুব খারাপ। পারুল, তুমি সত্যিই খুব ভালো মেয়ে। তোমার মা বাবা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন, তাই আমি তোমার কথাতেই শীতলের চুল ঠিক করে দিচ্ছি, কেমন? এই বলে জাদুকর্ণী শীতলের চুল ঠিক করে দিল। আমায় ক্ষমা করে দাও পারুল, আমি সবসময় তোমায় নিয়ে মজা করেছি। আমার নিজের বন্ধু পূজাই আমার সঙ্গে খারাপ করলো। আমি সবাইকে বলবো যে তুমি কত ভালো। পারুল, এখন আমি যাচ্ছি, আর এই কটা দিন আমি এখান থেকে একটু দূরেই থাকবো, তাই তোমার সঙ্গে দেখা হবে না, কিন্তু ফিরেই তোমার সঙ্গে দেখা করব। এরপর পারুল আর শীতল দুজনে মিলে ফ্যাশন শোতে অংশগ্রহণ করলো। শীতল পারুলের ব্যাপারে সবাইকে বলল, আর সে পূজার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, কারণ পূজা জেনে বুঝেই একটা বড় ভুল করে ফেলেছিল। ওই দিন থেকেই পারুল আর শীতল খুব ভালো বন্ধু হয়ে গেল। পারুল সবসময়ই পরোপকারী স্বভাবের ছিল, আর যে অপরকে সাহায্য করে তার তো সবসময়ই ভালো হয়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।